আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? এবারে সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের ব্রহ্মাস্ত্র 2.0 আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, প্লাস তোমাদের আইবিপিএস ক্লার্কেরও ক্লাস শুরু হচ্ছে। তো নেক্সট আমাদের সামনে পরীক্ষা লক্ষ্য আইবিপিএস। তো আজকে আমি যে ইংলিশটা পড়াবো সেই ইংলিশটা কিন্তু তোমাদের, আবার আগিয়ে বলছি, এগুলো অল এক্সামের জন্য আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? যারা যারা এখানে রয়েছে তারা আগামী দিনে যা যা এক্সাম দেবে সবকিছুর জন্য ইংলিশ গ্রামার তোমাদেরকে আমি পড়িয়ে দেবো। তার জন্য স্যার ব্যাংক আর পিএসসি ইংলিশ সিলেবাস কি সেম? হ্যাঁ সেম, শুধু কোশ্চেনের প্যাটার্ন আলাদা। চলো এবারে আজকে আমরা সমস্ত যত ইংলিশের পরীক্ষা আছে, মানে আমাদের সরকারি চাকরির পরীক্ষা আছে, সেখানে যত ইংলিশ আছে সবকিছুই একই আমাদের সিলেবাস, ঠিক আছে? তো আমাদের ইংলিশ গ্রামার আজকে আমরা শুরু করব। ইংলিশ, হ্যাঁ সব হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এসবিআই পিও কেন, তোমরা এলআইসির পরীক্ষার সামনে যেগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ আমি অল এক্সামিনেশনের জন্যই করাবো। যাই হোক, সামনে যে পরীক্ষাটা আছে সেটাকে মেনে রেখে তুমি যদি কোনো প্রিপারেশন করো তাহলে তোমার প্রিপারেশন এমনিই হয়, কারণ সিলেবাসটা আমাদের সেম। সামনের যে পরীক্ষাটা আসছে এই চ্যালেঞ্জগুলো নিতে শেখো। সামনে যে পরীক্ষা আসছে দাও, সেই পরীক্ষাটা দিয়ে তোমার যে সিলেবাসটা কভার হবে সেটা অন্য এক্সাম অর্থাৎ আদার এক্সামে সেটা তোমার প্রিপারেশনটা কাজে লেগে যাবে। এটাই বুদ্ধিমানের কাজ। চলো নেক্সট, আমি আজকে ইংলিশ গ্রামার শুরু করব। ইংলিশ গ্রামারের কথা বলার আগে আগে একটা ব্যাপার জানিয়ে দিই যে ইংলিশ গ্রামারে আমাদের কি কি কোশ্চেন আছে। ইংলিশ গ্রামাটিক্যাল কোনো ভুল বা ঠিকের ক্ষেত্রে আমাদের এরার, অর্থাৎ এটা তোমাকে স্পট করতে হবে, অর্থাৎ বলতে হবে কোথায় এরর আছে, অথবা এটা এরর হচ্ছে স্পটের পর কারেকশন, ঠিক আছে? তোমাকে ভুলটা শনাক্ত করতে দিতে পারে অথবা কারেকশন করতে দিতে পারে। নেক্সট হচ্ছে ফ্রেজ অথবা ওয়ার্ড রিপ্লেসমেন্ট। তারপরে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এগুলো ধরনের কোশ্চেন তোমাদের আসবে, আগে দেখে নাও কি কি কোশ্চেন আসবে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সকে তোমাকে সিলেক্ট করতে হবে। আর কি থাকে ইংলিশ গ্রামারের? ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন আসবে, ক্লোজ টেস্ট আসতে পারে, প্যারাগ্রাফের মধ্যে গ্রামাটিক্যাল বা তুমি বলতে পারো সেখানেও এরর থাকতে পারে, বা ওয়ার্ড রিপ্লেসমেন্ট বা ব্ল্যাঙ্ক থাকতে পারে, সেখানে তোমাকে সঠিক গ্রামাটিক্যাল ওয়ার্ডটা বসাতে হবে। এরকমও তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমাদের এই হচ্ছে যা যা কোশ্চেন আমাদের কাছে আসতে পারে, সে ডব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, ব্যাংক বলো, যা যা বলো, এগুলোর বাইরে আর কোনো প্যাটার্নের কোশ্চেন আসে না। নতুন যেগুলো প্যাটার্ন এসছে সেগুলো আমি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদের প্রথমে বেসটা স্ট্রং করতে হবে। প্রথমে ইংলিশ গ্রামার শুরু করার আগে তোমাদেরকে শুরু করতে হবে টেন্স দিয়ে। টেন্স কি জিনিস? টেন্সের কথাটার মানেটা তুমি যদি করো, এখানে সেন্টেন্স বলে একটা ওয়ার্ড আছে, সেন্টেন্স, আমাদের খালি এখানে সি হয় আর এখানে এসি হয়, কিন্তু উচ্চারণটা সেই একই, তার মানে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক রয়েছে। তো আমাদেরকে ভয়েস চেঞ্জের মধ্যে তোমাকে ওটাই জিজ্ঞাসা করে কোনটা সঠিক প্যাসিভ ভয়েস, তাই না মেহবুব রহমান? তো আলটিমেটলি তো সেটাই হলো, তোমাকে তো ভুলগুলোকে এলিমিনেট করে দিয়ে সঠিকটা বাঁচতে হচ্ছে। ব্যাপারটা বোঝো মেহবুব রহমান, তোমাকে একটা সেন্টেন্স দিয়েছে, বলছে এটার সঠিক প্যাসিভ ভয়েসটা বলো, তার মানে কি তোমাকে সঠিক জিনিসটা, তোমাকে ভুলগুলো তোমাকে এলিমিনেট করতে হবে, ভুলগুলোকে চিনতে হবে যে কি কি ভুল হয় ভয়েস চেঞ্জে। ন্যারেশনের ক্ষেত্রেও তাই। ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচ বলে তোমাকে করতে দেয় না, তোমাকে বলে কোনটা সঠিক ইনডাইরেক্ট স্পিচ এর, তো সেটা জিজ্ঞাসা করে। ইংলিশ উইক, এই কথা যে প্রথমে বলে দিলে এগুলো বলার কোনো মানেই হয় না। এই জায়গায় উইক, আমি উইক না স্ট্রং এগুলো ভাবার থেকে ইংলিশ নিয়ে ভাবো, তাহলে দেখবে এগুলো আর মাথায় আসবে না। চলো যেটা পড়াচ্ছিলাম তাহলে পড়ো সবাই। আজকে যেটা যদি খাতায় আজকে লিখতে পারো, আজকে আমার যে নোটস গুলো দেবো তোমাদেরকে, যেগুলো আমি এখানে লিখবো সেগুলো তোমাদেরকেও লিখতে হবে, ঠিক আছে? সবাই রেডি? এখন সিনোনিম অ্যান্টোনিম পড়াচ্ছি না আমি, এখন সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথাই বলবো না। অভিনব দত্ত, যেদিনকে যেটা আমাদের টপিক থাকবে, ক্লাস মিস গেলে তো তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে দেওয়াই হবে, কিন্তু ব্যাপারটা যদি যেদিন যেটা ক্লাস মিস মানে টপিক থাকবে সেদিনকে সেটা নিয়ে কথা বলা হবে শুধুমাত্র। রেডি? চলো তাহলে শুরু করা যাক। দেখো টেন্সে সবার প্রথমে ঝটপট আমাকে অ্যান্সার দিয়ে দাও, ঝটপট সবাই, যে টেন্স আমাদের সেন্টেন্সে কি কাজ করে? টেন্স আমাদের কি কাজ করে বলো? টেন্স আমাদেরকে কি কাজ করে? টেন্সের কাজ কি সেন্টেন্সে? তাড়াতাড়ি করে বলে, ঝটপট বলে ফেলো, ঝটপট। ক্রিয়ার কাল বোঝায়, সঞ্জিতা পাল বলেছে ক্রিয়ার কাল বোঝায়, আশা করি সবাই তোমরা তাই বলবে, অবশ্যই টাইম নির্ধারণ করা।
এটা একটা ভুল ধারণা যেটা আমাদের ছোটবেলা থেকে পড়ে আসা হয়েছে। ব্যাপারটা বুঝবো, দেখো টেন্স শুধুমাত্র আমাদের কাজের বা ক্রিয়ার, ক্রিয়ার মানে তো কাজ বা ভার্ব, তার মানে কি টাইম অফ অ্যাকশন, টাইম অফ অ্যাকশন এটা টেন্স বোঝায়, কিন্তু শুধুমাত্র এটা বোঝায় না, আমাদের স্টেট অফ অ্যাকশনও বোঝায়, অর্থাৎ কাজের অবস্থা। স্টেট অফ অ্যাকশন মানে কাজের অবস্থাও বোঝায়, এক্ষেত্রে আমাদের টাইম বোঝাতে পারে না, এখানে টাইম থাকে না, ঠিক আছে। তার মানে টেন্স আমাদের ক্রিয়ার কাল বোঝাতে পারছে, আর যখন টাইম বোঝাতে পারছে না তখন ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে। যেমন যদি ধরো যে we are talking too much nowadays, আমরা এখন খুবই কথা বলে থাকি, তো এখন আমরা খুবই we are talking, তুমি কি বলতে পারবে যে এটা কোন নির্দিষ্ট সময় কাজটা হচ্ছে? না, বলতে পারবে না, কারণ কাজটা এখনো চলছে। যতক্ষণ না একটা কাজ শেষ হচ্ছে ততক্ষণ তুমি বলতে পারবে না যে কখন শেষ হয়েছে, যতক্ষণ না একটা কাজ শুরু হচ্ছে তুমি তখনও বলতে পারবে না কাজটা কখন শুরু হয়েছে। তো ডেফিনিট বা নির্দিষ্ট সময়ে বোঝানোর জন্য, নির্দিষ্ট সময় কথাটার মানেটা কি? ডেফিনিট টাইম। আমার খাতার অবস্থা যেরকম তোমাদের খাতার অবস্থা ঠিক সেরকমই হওয়া উচিত, কারণ এখন আমরা লিখছি না, আমরা গ্রাফ করছি একটা ব্যাপার। দেখো ছবিটা এখানে যে কোনো সেন্টেন্সে, আবার বলছি, একটা টেন্স মানে কি, এখন আমি সেন্টেন্সের যখন কোনো একটা সেন্টেন্স পড়ছি তখন আমি শুধুমাত্র সেন্টেন্সটাকে ওই গ্রামাটিক্যালি পড়ছি না, আমি এর ভেতরে যে ঘটনাটা বা ইভেন্টটা সেটাকে ইমাজিন করো, সেটাকে ইমাজিন করো, তাহলেই বুঝতে পারবে। যত তুমি গ্রামারের ভেতরে ঢুকবে, যত বেশি মেশিনারি ভাবে ভাববে তত ভুল হবে, কারণ মেশিনারি একমাত্র ডিফল্ট হয়, মানুষের ফল্ট হয়, মেশিনের ডিফল্ট হয়, ঠিক আছে। তো আমাদের যদি ফল্ট হয় আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। তো এখানে আমরা একটা সেন্টেন্সে শুধুমাত্র টেন্স, আমরা গ্রামার দেখবো না, আমি দেখবো যে এই অবস্থাটা কি কাজের, এখানে আমি কোনো টাইম পাচ্ছি না, এখনকার দিনে মানে এটা কি, যা যা এখানে লিখছি, যা যা বিশ্লেষণ হচ্ছে প্রলয় চক্রবর্তী, যা যা চর্চা হচ্ছে, তোমার মাথায় যা আছে সব লেখো, খাতার পাতা দিয়েছে ফাঁকা একটা জায়গা লেখো, জাস্ট যেগুলো যেগুলো আমরা অ্যানালিসিস করছি সেগুলো লেখো, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন নাওএডেজ বলছি, নাওএডেজ এখন আমরা করছি, তার মানে কি নির্দিষ্ট কোনো সময় নয়, এখন চলছে ব্যাপারটা। তার মানে আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে আমি স্টেট অফ অ্যাকশন বোঝাচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কন্টিনিউয়াস টেন্স একটা স্টেট অফ অ্যাকশন। যে কোনো কন্টিনিউয়াস টেন্স, তুমি পাস্ট বলো, প্রেজেন্ট বলো আর ফিউচার বলো, বোঝাতে পারলাম? আমি বাচ্চাদের মতো বা ওই ছোটবেলাকার মতো সিম্পল প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এভাবে পড়াচ্ছি না, একবারে ব্যাপারটা বুঝে নাও কি হচ্ছে, বাকিগুলো তোমরা জানো ওগুলো, যে এখানে পাস্ট হলে আমার ওয়্যার হবে, এখানে যদি আমার ফিউচার হয় তাহলে উইল বি হবে, এগুলো তো আমরা জানি রে বাবা, তাই না? এগুলো আমরা জানি, এই জিনিসগুলোকে নিয়ে আবার চর্চা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এবারে ব্যাপারটা আমি শুধু বলতে চাইছি কাজটার অবস্থা দেখো, না তুমি ফিউচারে কোনো নির্দিষ্ট সময় বোঝাতে পারবে, না পাস্টে কোনো নির্দিষ্ট সময় বোঝাতে পারবে, না তুমি প্রেজেন্টে কোনো নির্দিষ্ট সময় বোঝাতে পারছো যখন তোমার এই টেন্সটা ইউজ হচ্ছে। সময়ও দেখো কিরকম, নাও এডেজ, এখনকার দিনে কোনো নির্দিষ্ট সময় নেই। তার মানেটা কি, যখন আমাকে নির্দিষ্ট বা ডেফিনেট টাইম বোঝাচ্ছে তখনই একমাত্র টাইম অফ অ্যাকশন। এই টাইম অফ অ্যাকশন কি কি আছে? এই টাইম অফ অ্যাকশন আছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল যত টেন্স আছে সব টাইম অফ অ্যাকশন, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি সময়কে নির্দিষ্ট করছি, sun rises in the east every morning, এভরি মর্নিং, আমি ওর অভ্যেসটা বা ওর রিপিটেশনটাকে আমি ফিক্স বা ডেফিনেট করে দিলাম সময়টাকে। সিম্পল পাস্ট, আমি গতকাল বাড়ি ফিরেছিলাম, আই রিচড হোম ইয়েস্টারডে, তার মানে সিম্পল পাস্ট, ডেফিনেট সময় বলে দিলাম ইয়েস্টারডে। আই উইল রিচ হোম টুমরো, একেবারে স্পেসিফিক টাইম বলে দিলাম টুমরো। তাহলে এগুলো হচ্ছে টাইম অফ অ্যাকশন, এগুলোর সাথেই একমাত্র এই নির্দিষ্ট সময়গুলি বোঝায়। ডেইলি ইন দা মর্নিং, ডেইলিটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য।
সব টেন্স গুলো একই রকম ভাবে কাজ করছে, ওদেরকে ডিনোট করা শব্দগুলো আলাদা, ব্যাস আর কিছু নয়। ক্লিয়ার? এক্স্যাক্টলি, টাইম অফ অ্যাকশন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ভগবানের মতো করে দেখো, দেখো আমরা আমাদের থার্ড ডিমেনশন অবধি করতে পেরেছি। ফার্স্ট ডিমেনশন লেন্থ, তারপরে উইডথ, তারপরে টাইম, এরপরে সরি তারপরে হচ্ছে উচ্চতা, সরি, এবং ফোর্থ ডিমেনশন হচ্ছে আমাদের টাইম। এবারে তারপরে আমরা যেতে পারিনি, তো তোমাদেরকে ওইটাই যেতে বলছি, একটু উপরের ডাইমেনশনে আসো, উপর থেকে দেখো ব্যাপারটাকে সবাই কেমন করছে, মানে কোন কোন টেন্স কি করছে। কন্টিনিউয়াসলি থাকলে স্টেট অফ অ্যাকশন হবে, এক্স্যাক্টলি তাই, কারণ ওটা চলছে, ওটা এখনো ওরকম কোনো কনসিডারেশন, কোনো কনক্লুশনই আসেনি কাজটার মধ্যে, তাই না? সবাই ক্লিয়ার? চলো এবারে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স নিয়ে আমরা পড়বো, অবশ্যই পড়বো। দেখো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি। এক, যদি প্লুরাল সাবজেক্ট হয়, অথবা সরি অথবা প্লুরাল সাবজেক্ট হয়, অথবা সাবজেক্ট প্লুরাল ছাড়া আর কি হতে পারে, ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে আমার সেন্টেন্স কিরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট অথবা প্রেডিকেট। ব্যাপারটা হচ্ছে অবজেক্ট তখনই যখন ভার্ব এর উপর ক্রিয়া করবে, মানে কাজটা যদি এর কাছে যায়। এগুলো জিনিস আগে থেকে শিখে নাও, কারণ কি বলতো, তুমি যে টেন্স পড়ছো না এখন, তুমি যাই পড়ে নাও, সব থেকে বেশি জরুরি হচ্ছে ভার্বটা, কারণ টেন্সের জন্য ভার্বেরই চেঞ্জ হয়। কোন ভার্বের চেঞ্জ হয়, সাবজেক্টের পরে যে ভার্বটা চেঞ্জ হয়। তো এই ব্যাপারগুলো জেনে রাখো জিনিসটা, আমি ছোট করে বলছি, লিখে নাও খাতায়, একদম কনসেন্ট্রেট করো আমার লেখার মধ্যে, দেখো তুমিও লিখতে পারবে আমার সাথে, এমন কিছু স্পিডে লিখছি না, জাস্ট তালে তালে ছন্দে ছন্দে লিখছি। দেখো ভালো করে শুরু করছি, ঠিক আছে, সেন্টেন্স দিয়ে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং এখন যেটা শেখাবো সেটা যে কোনো টেন্সের ক্ষেত্রেই নিয়মটা বরাদ্দ, এবং এগুলো কোশ্চেন আসে, মজার জিনিস, ভালো করে দেখবে, একটা ম্যাজিকের মতো। কেন আমি এখানে অবজেক্ট আর প্রেডিকেট আলাদা করে লিখলাম? অবজেক্ট কাকে বলে আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমি বলে দিচ্ছি। অবজেক্ট কাকে বলে, যখন সাবজেক্ট একটা ভার্ব বা কাজ করছে, সেই অ্যাকশনটা যদি কেউ পায়, তার ফলাফল যদি কেউ পায়, তবে তাকে অবজেক্ট বলবো। অবজেক্ট কাকে বলে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে আগে থেকে অবজেক্ট নেই, একটা কেউ আছে, কেউ একটা আছে ভার্বের পরে, সে যদি কাজটা পায় তাহলে ও হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্ট কেরম করে গোল করেছি, গোল করে লিখে নাও, এ হয় নাউন হতে পারে, নয়তো প্রোনাউন হতে পারে, লিখে নাও খাতার মধ্যে, এ হয় নাউন হতে পারে, নয়তো প্রোনাউন হতে পারে। স্যার কি বলছেন, ভার্বটা পায় মানে ভার্ব কি আর কেউ পায় না অবজেক্ট ছাড়া? না, পায় না, যখন পায় তাই জন্যই ও অবজেক্ট। বুঝতে পেরেছো? একলব্যকে সব্যসাচী এই জন্য বলা হয়, বুঝতে পারোনি সঞ্চিতা? বুঝতে পারোনি? দেখো ব্যাপারটা, দেখো, ইউ গেভ মি এ পেন, ইউ গেভ মি আ পেন, দেখো বুঝতে পেরে যাবে। ইউ গেভ মি এ পেন, তুমি আমাকে একটি পেন দিয়েছো, মিটা হচ্ছে অবজেক্ট, এই পেন হচ্ছে আমার অবজেক্ট, তার মানে অবজেক্ট আছে। কিন্তু তুমি যদি বলো ইউ আর বিউটিফুল, এবারে দেখো তোমার ভার্ব কি, ভার্ব হচ্ছে হওয়া, আর আর মানে হওয়া, হয়, তাই তো? ভুল তো কিছু বলছি না সঞ্চিতা, জানো এটা হয়। তোমার যে সুন্দর হওয়া, এটার ফলাফল সঞ্চিতা কে ভোগ করছে? সাবজেক্টই ভোগ করছে নাকি অন্য কেউ ভোগ করছে বলো তো? এক্স্যাক্টলি, তুমি, অর্থাৎ সাবজেক্টই ভোগ করছে। তাহলে এই ভার্বটার কোন রকম কোনো অবজেক্ট নাই, বিউটিফুলটা হচ্ছে এই প্রেডিকেট,
বিউটিফুলটাকে গোল করে উপরে ছোট্ট করে লিখে দাও, এটাকে বলে প্রেডিকেট। আর এই যে এটাকে বললাম, এটা হচ্ছে মিয়ার পেন, হচ্ছে অবজেক্ট। অ্যানালিসিস, কোনো বই না, গ্রামার বই নয় এটা, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এখন এভাবে। ক্লিয়ার? অবজেক্ট আর প্রেডিকেট ক্লিয়ার হয়ে গেছে সবার? সঞ্চিতা বুঝতে পেরেছো? প্রেডিকেট, এই যে প্রেডিকেট মানে হচ্ছে সাবজেক্টের ব্যাপারে কেউ প্রেডিক্ট করছে। প্রলয় প্রেডিক্ট, আর এগুলো ম্যাচ করাতে হবে। প্রেডিক্ট কথাটা শুনেছো তো আগে? প্রলয়, প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে আগে থেকে কিছু একটা বলা। আর তুমি এখানে কি করছো? প্রেডিকেট মানে কি তোমার ব্যাপারে কিছু একটা ইন্ট্রোডাকশন বা আগে থেকে কিছু বলে দিচ্ছে। ইউ আর বিউটিফুল, ইউ আর ইন্টেলিজেন্ট। বুঝতে পেরেছো প্রলয়? প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে অনুমান করা, ওর ব্যাপারে কিছু একটা বলা, তো ওটা হচ্ছে প্রেডিকেট। ওটা দেখো অ্যাডজেক্টিভ হয়, আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট হচ্ছে সে যে সাবজেক্টের কাজ পাচ্ছে। ইউ গেভ মি এ পেন, তুমি অবজেক্ট, এই যে দেখো তুমি অবজেক্ট পাচ্ছ, তুমি আমাকে দিয়েছো, আমি তোমার অবজেক্ট, পেনকে দিয়েছো, পেন তোমার অবজেক্ট। হ্যাঁ, সমস্ত ক্ষেত্রেই মিটাও অবজেক্ট, পেনটাও অবজেক্ট, দুটোই অবজেক্ট। তার মানে এই ভার্বের অবজেক্ট আছে। কিন্তু ইউ আর বিউটিফুল এর ভার্বের কোনো অবজেক্ট নেই, এই কাজের ফলাফল তো ইউ নিজেই পাচ্ছে, তাহলে এর তো কোনো অবজেক্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট একটা ওয়ার্ডও হতে পারে, একটা সেন্টেন্সও হতে পারে। এবার দেখো তোমাকে বোঝাচ্ছি, দেখো ব্যাপারটা ভালো করে, আমরা আছে, নোটটা আছে, চিন্তা নেই। এবার দেখো, হি ক্রাইড ফর ইউ, হি ক্রাইড ফর ইউ মেনি টাইমস। ঠিক আছে, সে তোমার জন্য কেঁদেছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। এর কি প্রেডিকেট আছে, হ্যাঁ কি না? আমাকে শুধু এটুকু বলে দাও, তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। লাবণী মান্না বলছে না, অদিতি ঘোষ বলছে না, ভেরি গুড, একদমই তাই। এটা কখনোই প্রেডিকেট নয়, এই অবজেক্ট নয়, এটা হচ্ছে আমার প্রেডিকেট। কারণ কি বলতো, তুমি কেঁদেছো না, তোমারই চোখ লাল হয়েছে, তোমারই চোখ ফুলে গেছে, যার জন্য কাঁদছো সে কিন্তু আর ফিরে আসেনি। বুঝতে পেরেছো সবাই? যাদের যাদের কনফিউশন ছিল, যারা প্রশ্ন করছিলে, সুজন, খগেন্দ্রনাথ, তারপরে আমার প্রলয় চক্রবর্তী, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? একবার আমি বলছি যে তুমি যে কাঁদলে ওর জন্য, ওকে ফিরে এসছে, সহজভাবে ভাবো না সুজন করা। ইংলিশে বই আমি বলছি তো, ওভাবে ওই বোর্ডের মধ্যে থেকো না, সেন্টেন্সটাকে বলো না, সেন্টেন্সের মধ্যে যে ঘটনাটা ঘটছে দেখো। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের জন্য কাঁদছো, আরে ভাবো, ইমাজিন করো না, তুমি এক্স গার্লফ্রেন্ডের জন্য কাঁদছো, ফলাফলটা কে ভোগ করছে? তোমার এক্স গার্লফ্রেন্ড কি ভোগ করছে, না তুমি ভোগ করছো? পল্লব, সহজভাবে ভাবো। হ্যাঁ, তুমি নিজে ভাবছো, তাহলে তাহলে তোমার তো কোনো অবজেক্ট নেই, সাবজেক্টের কাজ সাবজেক্টই পাচ্ছে, তা তোমার কোনো অবজেক্ট নেই তো, তাহলে এটা প্রেডিকেট একটা, তোমার ব্যাপারে বলছে, তোমার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, এটাই তো প্রেডিকেট। এবার ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার পল্লব? ইউ গেভ মি এ পেন, আরে মিটা অবজেক্ট, পেনটাও অবজেক্ট, তুমি দিয়েছো আমাকে, তুমি আমাকে দিলে তো, আমার আমি পেলাম তো পেনটা। আর তুমি যে আমাকে পেন দিলে, তুমি, আমি তো পেলাম পেনটা, আমি অবজেক্ট, আমি কাজের ফলাফল পাচ্ছি, পেনটাও অবজেক্ট, কারণ পেনটা নিয়ে তুমি দিচ্ছ। অরিজিৎ বুঝতে পেরেছো? এক কথায় তোমাকে ওটা জিজ্ঞাসা করতে হবে না সঞ্চিতা পাল, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না এক কথায় প্রেডিকেট কাকে বলে। এখানে প্রশ্নটা কি আছে সেটা দেখো, অবজেক্ট আর প্রেডিকেট তুমি শনাক্ত করতে মানে বুঝতে পেরে গেছো তো কি করে শনাক্ত করবে? যে কাজটার ফলাফল পাচ্ছে না সে প্রেডিকেট, এটুকু বুঝতে পেরেছো তো সঞ্চিতা? হ্যাঁ, ব্যাস এটুকুই দরকার, তোমাকে কোথাও জিজ্ঞাসা করবে না প্রেডিকেট কাকে বলে। পরীক্ষার জন্য পড়ো, দেখো ব্যাপারটা দেখো, সাবজেক্টটাকে স্ট্রং করো। এটা বাজে প্রশ্ন, প্রেডিকেট কাকে বলে তুমি তো নিজেই জানো, শনাক্ত করো, তুমিই বলো। যে কাজ পাচ্ছে না, শুধুমাত্র সাবজেক্টের ব্যাপারে বলছে, সে হচ্ছে আমার প্রেডিকেট। হ্যাঁ, কেন হতে পারে না অরিজিৎ? যাব বাবা, এটা যেটা তো নর্মাল ব্যাপার, এটা তো ছোটবেলাকার ব্যাপার। একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট কেন হতে পারে না?
একটা কাজের ফলাফল দুজন পেতে পারে না। আমি দুজনকে যদি দুটো, তোমাকে একটা ম্যাঙ্গো বাইট দিলাম আর সঞ্চিতাকে ম্যাঙ্গো বাইট দিলাম, তো দুজনে পেলে না তুমি কাজটার ফলাফল, দুজনকেই তো দিলাম আমি। হ্যাঁ, ফলাফল যে পাবে সেই অবজেক্ট। অবজেক্ট সে, সাবজেক্ট কাজ করছে, কাজের ফলাফল অবজেক্ট পাচ্ছে, সুজন করা সাবজেক্ট, এই যে এস ফর সাবজেক্ট। কথাগুলো মন দিয়ে শোনো আমার, আর নিজে খাতায় লিখতে থাকো। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? এবার এটা থেকে কোশ্চেন কি আসবে স্যার, দেখো ব্যাপারটা। এবারে দেখো, he immediately reached home. He immediately reached home. এখানে ভুল কি আছে? কেউ বুঝতে পারছো না, সবাই বলছে নো এরার। বেশিরভাগেরই মাথায় আসছে নো এরার, কোনো ভুলই তো নাই, ঠিকই তো আছে। কিন্তু মনে রাখবে, এই দেখো, যে যার প্লিজ, যেই বলবে সাউন্ড আসছে না, বাকিরা ওকে প্লিজ বলবে রিজয়েন করতে, ঠিক আছে? আমি একটু বোর্ডে আছি, সবাই একটু রিজয়েন করবে বলবে সবাই। দেখো ব্যাপারটা, দেখো 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 ব্যাপারটা, দেখো দেখো ব্যাপারটা। আমার নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা প্রেডিকেট, হলো? হ্যাঁ, এবারে দেখো, মনে রাখবে, যে ভার্বের অবজেক্ট আছে, আবার বলছি, যে ভার্বের অবজেক্ট আছে, কি বললাম? যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ এই সেন্টেন্সে, সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। লিখে নাও, যে ভার্বের অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এবার তুমি বলবে স্যার ট্রানজিটিভ মানে কি? তুমি নিজেই বলতে পারবে, দেখবে, দেখো আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। দেখো ট্রানজিটিভের মধ্যে আছে ট্রান্স, ট্রান্স দিয়ে ওয়ার্ড বলো, দেখো, ট্রান্সপোর্ট, ট্রান্সফার, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রানজ্যাকশন, ট্রানজিশন, ট্রান্সকেন্ড, এগুলো সবকিছুর মানেই হচ্ছে চেঞ্জ, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় মুভ করছি। ট্রান্স মানে মুভ করা, ট্রান্স মানে মুভ করা, চলা, চলে বেড়ানো। অর্থাৎ যেই ভার্বটা চলে গিয়ে আমার অবজেক্ট অবধি যেতে পারছে, সেই হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ক্লিয়ার? ভেরি গুড। এবারে দেখো, যে ভার্বটার, আর একবার স্যার, কেন আর একবার? তুমি লিখলো না কেন অনি অধিকারী? তুমি লিখলে না কেন? তুমি লেখো না, চুপচাপ শুনছিলে তুমি, তারপর তুমি আর একবার বললে, ওই জন্য বলছি লেখো আমার সাথে। আমি আবার বলছি, এগুলো যা যা ছিল আমি অনেকক্ষণ টাইম দিয়েছি লেখার জন্য। এবারে এখানে গ্রাফ করো, আমি টোকাই না। তুমি এটা লিখেছো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট আছে সে ট্রানজিটিভ ভার্ব। ট্রান্স মানে হচ্ছে মুভ করা, যে ভার্ব মুভ হয়ে অবজেক্ট অবধি গেল সে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার অনি অধিকারী? চলো, এবারে যে ভার্ব অবজেক্ট অবধি গেল না, যে অবজেক্ট নাই, যার, যে মুভ করতে পারলো না, সে কে? সে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা অদ্ভুত ভাবে সাবজেক্টের ঠিক পরের ভার্বটাকে নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এই ভার্বটাকে আমরা নাম দিয়েছি একটা কি? ট্রানজিটিভ ভার্ব দিলাম এখনই, যার অবজেক্ট আছে। আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট নেই, যার কে আছে? প্রেডিকেট আছে। অবজেক্ট না থাকলে প্রেডিকেট থাকবে। ঠিক আছে, হয়ে গেল, সমস্যা খতম।
তো এইটাকে আমরা বলি মেন ভার্ব। এই যে সাবজেক্টের যে পরেরটাকে নিয়ে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নিয়ে মাতামাতি করছি, তো এই ভার্বটা হচ্ছে আমাদের মেন ভার্ব, ঠিক আছে? তো এই যে মেন ভার্বটা, এই মেন ভার্বটা কাকে বলি আমরা? একমাত্র একটাই ভার্ব মেন ভার্ব হতে পারে, একরকম এক ধরনের ভার্বই। সেটা কি? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা কি শিখলাম আজকে? ভার্বের যে মেন ভার্ব সেটা একমাত্র ফাইনাইট ভার্ব হতে হবে এবং তাকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা ট্রানজিটিভ এবং একটি ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হলো? সবাই ক্লিয়ার? গল্পটা ক্লিয়ার হয়েছে সবার? আমি এখানে গল্প বলছি, এখানে কোনো ডিকটেশন চলছে না। তোমরাও আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা কি করে হলো? সব এক্সাম্পল দেবো, বলতে হবে তাড়াহুড়ো করো না, মাথাটাকে শান্ত করো, লিখে নাও সবকিছু, পরে আমি আবার আরে বাবা ফাইনাইট মেন ভার্বটাকে ফাইনাইট ভার্ব হতে হবে তরুণ বর্মন, আমি একটাই কথা বললাম। ফাইনাইট মেন সাবজেক্টের যে পরের ভার্বটা সেটা ফাইনাইট ভার্বই হতে হবে। এখনো গল্প বাকি আছে, দাঁড়াও। আমি এক্সাম্পল অনেক দিয়ে গেছি, এক্সাম্পল দিয়ে দিয়েছি এখানে, এটাই এক্সাম্পল। অনেকগুলো এক্সাম্পল নিয়ে মাথা ভারী করে লাভ নেই, যে কোনো একটা সেন্টেন্স লিখে দাও না। এক্সাম্পলে আমি তো এক্সাম্পল করিয়ে দিয়েছি, একটাই তো জিনিস চলছে তখন থেকে। হি ইজ স্লিপিং সাউন্ডলি, ঠিক আছে। দেখো অভিনব একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, তোমরাই সেন্টেন্স দাও না, তোমরা সেন্টেন্স লিখতে পারো না? দিয়ে দিয়েছি তো আমি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা প্রেডিকেট, এই যে স্ট্রাকচারটা এটা নিয়ে তো করাচ্ছি তখন থেকে। এক্সাম্পলও দিয়ে দিয়েছি, ইউ গেভ মি এ পেন, এখানে ভার্ব অবজেক্ট অবধি যাচ্ছে, এখানে এই ভার্বের অবজেক্ট নেই, ইউ আর বিউটিফুল নেই। যেমন হচ্ছে হি হি ইমিডিয়েটলি রিচড হোম, এখানে যে বাড়ি গেছে, বাড়ি ফেরার জন্য, বাড়ি কি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হয়ে গেছে? বাড়ি ফেরার কাজের ফলাফল কে পেয়েছে? সাবজেক্ট নিজে পেয়েছে। হ্যাঁ, আরে ভাই স্লিপিং ইন্ট্রানজিটিভ হবে না? স্লিপিং যদি তুমি নিজে ঘুমাও তো ফলাফল তুমিই পাচ্ছ অভিনব। তুমি যে সাউন্ডলিটা করেছো ওটা প্রেডিকেট। আই এম ইটিং এ ডেলিশিয়াস ডিশ, হ্যাঁ তুমি যখন খাচ্ছ, না খাওয়ার তুমি যখন খাচ্ছ তখন ওটাকে তুমি ওটার উপর তুমি বল প্রয়োগ করছো, আই এম ইটিং আর ডেলিশিয়াস ডিশ, সেক্ষেত্রে ওটা অবজেক্ট হতে পারে। তুমি যদি বলো কনজিউম, তাহলে ওটা ক্ষেত্রে কোনো অবজেক্ট হবে না, কনজিউম মানে হজম করা। চেঞ্জ হলে অবজেক্ট, কোনো চেঞ্জ ফেঞ্জ হচ্ছে না, আমি কোনো চেঞ্জ করছি না। কখন বললাম চেঞ্জ হলে নাসমিন সুলতানা? আমি বলেছি কাজের ফলাফল। সাউন্ডলি স্লিপিং হবে সেন্টেন্স, হ্যাঁ হবে। হি সাউন্ডলি স্লিপিং কেন হবে সেটা আমি বলছি, আমি এখনো আসিনি। এখনো তো সবাই মানে ওই ফাইনাইট ভার্ব নিয়ে পড়ে রয়েছে, মেন ভার্বটাই ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে কেস আর কিছু নয়। কেন ওটার নাম ফাইনাইট ভার্ব সেটাও বলে দেবো, অপেক্ষা করো আর আমার সাথে লেখো, আমি সময় দিচ্ছি, আমি মাঝে অনেক কিছু বলছি তার মানে সময় দিচ্ছি না। কনজিউমিং ফুডে ইয়ে নেই, অবজেক্ট নেই, ফুডটা ওখানে অবজেক্ট নয়, ফুডটা ওখানে তোমার মিনস অফ লাইফ। স্টুডেন্ট ফুডটা ওখানে মিনস অফ লাইফ, ফুডটা ওখানে লাইফের তোমার একটা রিসোর্স। রিসোর্স কখনো অবজেক্ট হতে পারে না, কারণ তুমি রিসোর্স থেকে বাঁচছো, তুমি ফলাফলটা ভোগ করছো। ইটিং ফুড হলে ফুডটা তুমি নিয়ে খাচ্ছ, ইটস এ কার্টসি। কনজিউমার ইটের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে, কিন্তু যদি লাইভ ক্লাসে না লেখো তাহলে লাইভ ক্লাসের মজা নেই। অনেকে লিখছে, মজাটা পাচ্ছে, ওরা ওদের মধ্যে একটা গোয়েন্দাগিরির টাইপের একটা ব্যাপার আসছে অনেকের, যারা আমার পুরনো স্টুডেন্ট আছে এখানে অনেকেই আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, ওদের মধ্যে একটা ডিটেকটিভ ব্যাপার চলে এসছে। আমি ডিটেকটিভ হয়ে পড়াই, আমিও জানি না তুমিও জানো না, আমি কারণ নিজেকে উঁচু করে পড়াবো না, আমি এখানে আমার ক্লাসে আমি তোমাদের লেভেলেই থাকবো, কিচ্ছু জানি না, শুধুমাত্র লজিকের ওপরে যাব, যাতে আপনাদের কোনোদিন মুখস্থ করতে না হয়। ব্যাপারটা দেখো, ফাইনাইট ভার্ব কেন বললাম? আচ্ছা ফাইনাইট, ফাইনাল, ফাইনাল আর ফাইনাইটের খুব মিল দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে একটা কেউ একটাকে বেঁধে দিয়েছে, ফাইনাইটকে কেউ বেঁধে দিয়েছে, ঠিক আছে। ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে তোমাকে বেঁধে দিয়েছে, কেন বেঁধে দিয়েছে? আচ্ছা একটা সেন্টেন্স লিখি এবারে, ভালো করে দেখো। আই
আই এমটা হচ্ছে তাহলে আমরা মেন ভার্ব হয়ে গেল, ফাইনাইট ভার্ব, কিছু করার নেই, সাবজেক্টের পরে লিখে ফেলেছি। আই এম রাইটিং এ লেটার, ঠিক আছে। দেখো এবারে না, কনজিউমিংটা ভার্ব গো, কনজিউমিংটা প্রেডিকেট নয়। কনজিউমিং যে ফুডটা বলছো, ফুডটা প্রেডিকেট, কনজিউমিং ভার্ব। একটু স্ট্রাকচারটা লিখে নাও অন্নপূর্ণা, একবার স্ট্রাকচারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখে নাও, একবার লিখে নাও পাশে, দেখবে এগুলো আর ভুল হবে না। ভুল করছো, আগে দেখে নাও ব্যাপারটা। এখানে দেখো আই অ্যাম রাইটিং এ লেটার, আমার অবজেক্ট আছে, খুব ভালো কথা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ফাইনাইট কেন বলছেন স্যার, ভালো করে দেখো। আমি এবার পাস্ট টেন্সে গেলে চেঞ্জ কিন্তু এটাই হচ্ছে, আই ওয়াজ রাইটিং এ লেটার। রাইটিং এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছ, শুধু এটার চেঞ্জ হচ্ছে। আমি আবার এবার প্লুরাল করে দিচ্ছি সাবজেক্ট, ঠিক আছে, দে করে দিলাম। এতক্ষণ টেন্সের জন্য চেঞ্জ হলো, এবারে দে করে দিলাম। দেখো দে করলে ওয়্যার হয়ে যাচ্ছে, দে ওয়্যার রাইটিং এ লেটার। তার মানে কি হচ্ছে, ফাইনাইট ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্ব বসছে তাকে কি করে চিনবো, সে সাবজেক্টের সংখ্যা অর্থাৎ সে সিঙ্গুলার এবং প্লুরাল এবং টেন্সের জন্য বেঁধে রয়েছে, ও এদের কথা শুনে চলে। কিন্তু রাইটিংটা এদের কথা শুনছে না, রাইটিং কিন্তু কোন রকম কোনো চেঞ্জ হয়নি। রাইটিংটা হচ্ছে আমাদের তাহলে কি, নন ফাইনাইট ভার্ব রাইটিংটা। আর আমাদের যে মেন, এই যে আমি যে সাবজেক্টের পরে যে ভার্ব, সে বি ভার্ব হোক আর যেই ভার্ব হোক, ও কিন্তু আমার সাবজেক্টের এবং আমার টেন্সের কথা শুনে চলছে, ওকে কেউ বেঁধে দিয়েছে, তার মানে ও হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব করা যারা চেঞ্জ হলো না, দেখো রাইটিং চেঞ্জ হলো না, নন ফাইনাইট ভার্ব। তার মানেটা কি, হ্যাঁ একদমই তাই, ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং টেন্স মেনে চেঞ্জ হয়। এটা আমরা বই থেকে কেন শিখবো, আমরা নিজেরাই বার করি, আরো অনেক কিছু বার করার আছে। দেখো ব্যাপারটা, ভার্ব আজকে শেষ করে দেবো, ঠিক আছে, আজকে ভার্বই শেষ করে দেবো তোমাদের। এবারে ব্যাপারটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের আর একটা উদাহরণ স্যার দিয়ে দিচ্ছি। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ সোপ। ফিউচার টেন্সে যাচ্ছে, আই উইল গো টু মার্কেট টু বাই এ সোপ। চেঞ্জ হলো কিন্তু এইটা, খালি পাস্ট আর প্রেজেন্ট ফিউচার হওয়ার জন্য, কিন্তু এটার কিন্তু কোনো চেঞ্জ হলো না। দেখো এটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। কোন নন ফাইনাইট ভার্ব পরে দেখবো, ওটা পরের ব্যাপার। আমরা এটুকু আগে চিনি ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার ব্যাপারটা, ক্লিয়ার। আচ্ছা এবারে আমরা ওই ফাইনাইট ভার্বের ব্যাপারটা আমরা একটু পরিষ্কার করে নিই। আই ইমিডিয়েটলি রিচড হোম, তখন লিখেছিলাম, বলেছিলাম এটা চেঞ্জ হলে নন ফাইনাইট হবে। জগদীশ, মৃধা, আচ্ছা কেউ একজনকে বুঝিয়ে দাও তো, জগদীশ মৃধাকে দেখি, যা যে কেউ বুঝতে পেরেছো একবার কমেন্ট বক্সে বুঝিয়ে দাও, ওকে ওকে বুঝিয়ে দাও। বলো, প্রেডিকেট 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 কিছু নয়, ও ফাইনাইট নন ফাইনাইট বুঝতে পেরে চাইছে, কি বলছে, চেঞ্জ না হলে নন ফাইনাইট হবে, এক্স্যাক্টলি। তার মানে আমাদের ভার্বের জিনিসটা এটা হলো ফাইনাইট, সরি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং টেন্সের কথা মেনে চলে, নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং টেন্সের কথা মেনে চলে না, এর কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। হয়ে গেল, ঠিক আছে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই
এ সো, আমি একটু আগে আবার একই সেন্টেন্স লিখলাম, ওয়েন্ট হবে, ওয়েন্ট হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এফভি ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে টু বাইটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার জগদীশ? চলো এবারে দেখো সবাই ক্লিয়ার হয়ে গেছে, এবার ফাইনাইট নিয়ে পড়ি আমরা। চলো ফাইনাইট, ফাইনাইটে দেখলাম আমাদের দুটো ধরনের ভার্ব আছে, ট্রানজিটিভ এবং নন ট্রানজিটিভ। কোন ভেতর থেকে কোশ্চেন দেবে দেখো ব্যাপারটা, ঠিক আছে? ট্রানজিটিভ আর নন ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ। এবারে ব্যাপারটা হচ্ছে যদি তুমি এখানে করো আই ইমিডিয়েটলি রিচড হোম, আবার একই সেন্টেন্স লিখলাম, এখানে এই যে ও বাড়ি ফিরেছে এর ফলাফল কে পেয়েছে বলো? ও যে বাড়ি ফিরেছে এর ফলাফল কে পেয়েছে? কোনো অবজেক্ট পেয়েছে কি? কোনো অবজেক্ট আছে এর? এর কোনো অবজেক্ট কি আছে, হ্যাঁ কি না? নেই। তাহলে আমার এই রিচটা কি নন ট্রানজিটিভ বা নন ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? তাহলে রিচটা ইনট্রানজিটিভ তো, রিচটা ইনট্রানজিটিভ। এবারে রিচটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে যে কোনো রকম অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব তো, অ্যাডভার্ব গুলোকে ভার্বের পরে বসাবে। আই রিচড ইমিডিয়েটলি হোম অথবা আই রিচড হোম ইমিডিয়েটলি। বুঝতে পেরেছো কোন জায়গা দিয়ে তোমাদেরকে এরর দিতে পারে? সহজ একটা জিনিস, নন ইনট্রানজিটিভ ভার্ব যদি হয়, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় অর্থাৎ আমার ভার্বের কাছে কোনো অবজেক্ট নেই, তাহলে ওই সেন্টেন্সে থাকা যে কোনো অ্যাডভার্ব যদি ভার্বের আগে থাকে তাহলে তাকে ভার্বের পরে বসাতে হবে, ঠিক আছে? এবারে কোনগুলো ভার্ব, কোনগুলো ভার্ব আমাদের এই নিয়মটা মানে না, বা সরি কোনগুলো ভার্ব বলছি, কোনগুলো অ্যাডভার্ব আমাদের এই নিয়মগুলো মানে না, কোন অ্যাডভার্ব আমাদের এই নিয়মগুলো মানে না, লিখে নাও। নিয়ম, এই নিয়মটা মানে না, এক্সেপশন লিখে ফেলো। যেগুলো বলবো ওগুলোই মানে না, ঠিক আছে? আর অন্য কিছু নেই। অলওয়েজ, ঠিক আছে? নেভার, সেলডম, অফেন, তারপরে হচ্ছে আমাদের অলওয়েজ, নেভার, সেলডম, অফেন, ইউজ টু। এই অ্যাডভার্ব গুলো এই নিয়মটা মানে না, এরা সাবজেক্টের ঠিক পরেই বসে। হলো? লিখে ফেলেছো এটা? যেরকম আই অলওয়েজ রিটার্ন, রিচ আর রিটার্ন হোম একই জিনিস, রিটার্ন হোম ইন টাইম, সময়ের মধ্যে আমি সবসময় বাড়ি ফিরি, সাবজেক্টের পরেই আমি অ্যাডভার্বটা বসালাম। ক্লিয়ার? হলো? এবারে আর একটা জিনিস ক্লিয়ার করে নাও এখান থেকেই, ছোট্ট করে, ছোট্ট করে একটা জিনিস ক্লিয়ার করে নাও। যদি এবারে ব্যাপারটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের ব্যাপার তো জেনে গেলাম, ঠিক আছে? ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ব্যাপার জেনে গেলাম। ব্যাপারটা হচ্ছে যে ভার্বটা, এই ভার্বটাকে কি বলে? এই ভার্বটা হচ্ছে আমাদের নন ট্রানজিটিভ ভার্ব, মানে অ্যাকচুয়ালি তো ফাইনাইট ভার্বই। এবার ফাইনাইট ভার্ব দু ধরনের হয়, একটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে আমাদের কি ভার্ব? রেগুলার ভার্ব। রিচ হচ্ছে রেগুলার ভার্ব, আর বি ভার্ব কি? এই যে আই অলওয়েজ, বা তুমি বলতে যে আই অ্যাম, অ্যামটা হচ্ছে বি ভার্ব, হ্যাজ, হ্যাভ, এগুলো সব হচ্ছে বি ভার্ব, তাই না? বি ভার্ব, বি ভার্ব কি? বি নিজেই, ইজ, আর, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো বি ভার্ব। ডু ভার্ব, ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডান, এগুলো বিনও হয়, এখানে বিন লিখতে ভুলে গেছিলাম।
এগুলো হয়। তারপরে মোডাল ভার্ব, মোডাল ভার্বও আছে, ক্যান, কুড, শুড, উড, ঠিক আছে। আমি এখন বি ভার্ব নিয়ে কথা বলছি। আরে আই অলওয়েজ রিটার্ন হোম ইন টাইম বললাম, আমি অলওয়েজটা সাবজেক্টের পরেই দিলাম ভার্বের আগে। ইন্ট্রানজিটিভ ভার্ব তো, তবুও তো অ্যাডভার্বটা সামনে দিয়েছি, বললাম তো অ্যাডভার্ব গুলো নিয়ম মানে না, লেখোনি তুমি, ফলোরা তুমি লিখছো না, অসম্ভব। তুমি লিখলে কোশ্চেনটা করতেই না। যাই হোক, লেখো, না লিখলে হবে না আমার ক্লাসে, আমি আগেই বলে দিই, সব জায়গায় আমি ইউটিউবেও বলি আমার ক্লাসে না লিখলে হবে না। হ্যাঁ তাহলে লেখো, তুমি এটা যদি লিখে থাকো তাহলে তুমি কোশ্চেনটা করলে কেন? আমি তো এটারই উদাহরণ দিলাম, আমি এখানে, আমি তো অন্য কিছু বলিনি, একটা করে বলছি তার উদাহরণ দিচ্ছি, এটাই তো করে যাচ্ছি তখন থেকে। নেক্সট দেখো বিভার, তাহলে আমার বিভার রয়েছে এখানে। এবারে ব্যাপারটা হচ্ছে, যদি আমি এই নিয়মটা মেনে চলি, আই অলওয়েজ অ্যাম রেডি টু গো ফর এ ট্রিপ, এখানে অবজেক্ট নেই, কারণ আমি ট্রিপে গেলে আমারই লাভ, আমি ট্রিপে গেলে আমি পাবো লাভ, ঠিক আছে। তো এই যে আমি এখানে বিভার্ব বসিয়েছি, বিভার্ব কখনোই কোন অ্যাডভার্বের পরে বসতে পারে না। তাহলে বিভার্ব দিয়ে যে কোনো সেন্টেন্স যখন হবে তখন অলওয়েজটা এর পরে হবে। তার মানে কি, আই অ্যাম অলওয়েজ রেডি টু গো ফর এ ট্রিপ। শিখিয়ে দিলাম একটা ছোট্ট করে জিনিস, বিভার্ব বলে এই অলওয়েজটা বিভার্বের পরেই বসবে, মানে এই যে অলওয়েজ, নেভার, সেলডম, অফেন, ইউজ টু, এই জিনিসগুলো যদি বিভার্ব থাকে তাহলে বিভার্বের পরেই বসবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তো আমরা এখন ফাইনাইট ভার্ব আর আমি, এবং যদি তুমি রেগুলার ভার্ব করো, রেগুলার ভার্ব তাদেরকে বলে এই এগুলো যে রিচ হচ্ছে রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব এমনি তুমি জানোই তো, গো, মেক, তারপরে হচ্ছে তুমি গিয়ে বলো যে কাট, যেরকম যত রকম ইয়ে আছে, গিভ, তারপরে তুমি বলো সি, তারপরে হচ্ছে লুক, এগুলো সব হচ্ছে রেগুলার ভার্ব, নরমাল যেগুলো রেগুলার ভার্ব হয়। আর হ্যাঁ, রেগুলার ভার্ব থাকলে তখন আমাকে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ দেখে তখন আমি ক্লিয়ার করব, ঠিক আছে। যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় আর যদি রেগুলার ভার্ব থাকে তাহলে আমার এই ধরনের অ্যাডভার্ব গুলো, মানে এইগুলো নয়, এইগুলো নয়, এইগুলো অ্যাডভার্ব, মানে এমনি নরমাল অন্যান্য অ্যাডভার্ব, অ্যাডভার্ব সব সময় ভার্বের পরে বসবে, ঠিক আছে। এবারে দেখো, তুমি যদি রেগুলার ভার্ব হয়, যেমন আই রিটার্নড হোম ইমিডিয়েটলি, এইটা হচ্ছে সঠিক আমাদের কারেক্ট সেন্টেন্স আমাদের, কারণ কি এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব তো অবশ্যই, এটা ফাইনাইট ভার্বের মধ্যে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে আমার অ্যাডভার্ব লাস্টে বসবে। জেনারেল অ্যাডভার্ব গুলো, অলওয়েজ গুলো সবসময় এদিকেই থাকবে, অলওয়েজ থাকলে আই অলওয়েজ রিটার্ন, অলওয়েজ থাকলে আমার এখানেই থাকবে, অলওয়েজ যদি বসে, ঠিক আছে। ইমিডিয়েট তখন তো হবে না, আই অলওয়েজ রিটার্ন হোম ইন টাইম, তখন দেখো ভার্বের আগেই বসছে অলওয়েজ, হলো। এক্সেপশন অ্যাডভার্ব না, এগুলো আমি এমনি বললাম এক্সেপশন, তুমি ওগুলোকে এ দেখো এখানে এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলোকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, লিখে রাখো। যেগুলোকে তুমি অ্যাডভার্ব অফ যে এক্সেপশন বলছো না, ওগুলোকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলো, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে অলওয়েজ, নেভার, সেলডম, সেলডম, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, এগুলো সাবজেক্টের পরেই বসবে, এবং বি ভার্ব বসলে বি ভার্বের পরে বসবে, রেগুলার ভার্ব থাকলে রেগুলার ভার্বের আগে বসবে। এই তো আমি বলে দিলাম জিনিসপত্র, যেখানে যেখানে তোমাদের ভুল দিতে পারে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এবারে একটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে একটু তোমাদেরকে দেখাই, যেরকম হচ্ছে আই, তুমি ধরো বলছো আই রেগুলারলি give classes
টু দ্য কিডস। আমি রেগুলারলি বাচ্চাদেরকে ক্লাস দিই, ঠিক আছে? তো এখানে দেখো তুমি কিন্তু ক্লাস দিচ্ছ, তার মানে এটা কিন্তু এখন ট্রানজিটিভ হয়ে গেছে, কারণ এর অবজেক্ট আছে। এই দেখো ক্লাসেসটাও অবজেক্ট, বাচ্চাগুলো পাচ্ছে ফলাফল, তাই না? পরে বলবো স্টুডেন্ট তাড়াহুড়ো করবে না, এখানে যেরকম ভাবে সাজিয়ে পড়াচ্ছে এরকম সাজিয়ে পড়াতে দাও, অন্যদের অসুবিধা করো না। সবই বলবো আমি, অফেন্স সেল ডাউন এখনো ওখানে যাইনি, ওটা আমি যখন প্রেজেন্ট টেন্সে যে করতে যাবো তখন বলবো, ঠিক আছে? চলো এবারে আই রেগুলারলি গিভ ক্লাসেস টু দ্য কিডস, ঠিক আছে? এবারে এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এবারে রেগুলারলি এটা তুমি এখানে বসাতে পারো, যেরকম হচ্ছে আই গিভ রেগুলারলি ক্লাসেস, এটা তুমি ভার্বের পরে বসাতে পারো, ক্লাসেস টু দ্য কিডস। তাহলে কি হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব হলো তুমি অ্যাডভার্বটাকে যেখানে খুশি বসাতে পারো, ভার্বের পরে বসাতে পারো, ভার্বের আগেও বসাতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? রেগুলারলিটা যেটা পড়াচ্ছি সেটা আগে মন দাও। ক্লিয়ার হয়েছে? ট্রানজিটিভ ভার্বটা, ট্রানজিটিভ ভার্ব হলো যেখানে খুশি অ্যাডভার্ব বসাতে পারছি, ইনট্রানজিটিভ হলে আমাকে ভার্বের পরেই বসাতে হবে, যেরকম হচ্ছে ইমিডিয়েটলি রিচ হোম, ইমিডিয়েটলিটা আমার এখানে হবে না, ইমিডিয়েটলিটা আমার রিচের পরে করতে হবে। হয়ে গেল? তাহলে তোমাদের আজকে আমি কি কি পড়িয়ে দিলাম? আজকে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি টেন্সের কোনটা টাইম অফ অ্যাকশন, কোনটা স্টেট অফ অ্যাকশন। টাইম যদি বুঝতে পারি তাহলে টাইম অফ অ্যাকশন, কবিতার মতো করে বলছে, টাইম যদি বুঝতে পারি তাহলে টাইম অফ অ্যাকশন, আর যদি টাইম না বুঝতে পারি, ইনডেফিনিট টাইম, তাহলে এটা স্টেট অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশনের মধ্যে কোন কোন টেন্স পড়ে? সব সিম্পল টেন্স গুলো পড়ে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। হয়ে গেল? এবারে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে বা ফিউচার টেন্স করতে গেলে ডেফিনিট টাইম লাগে। সিম্পল প্রেজেন্ট করতে গেলে আমাদের অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি লাগে। পাস্টের জন্য ডেফিনিট পয়েন্ট অফ টাইম অফ পাস্ট বা পয়েন্ট অফ টাইম লিখে দিলাম, পয়েন্ট মানে ডেফিনিট, পয়েন্ট অফ টাইম ইন পাস্ট। আর ফিউচারের জন্য পয়েন্ট অফ টাইম ইন ফিউচার, যেরকম টুমরো, পয়েন্ট অফ টাইম অফ ফিউচার, যেরকম টুমরো, এটা যেরকম ইয়েস্টারডে, এটা টুমরো, শিখিয়ে দিয়েছি। এবারে দেখো ওভারভিউ করে দিচ্ছি আজকে ক্লাসে। এবারে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব এলো। এবারে অ্যাডভার্ব আমি কোথায় বসাতে পারবো, কোথায় কখন বসাতে পারবো, কখন পারবো না, সেই নিয়ে আমি ভার্বে আসলাম। সেই ভার্ব থেকে গিয়ে আমি কি করলাম, ভার্ব থেকে গিয়ে আমি ট্রানজিটিভ, এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিলাম। ফাইনাইট ভার্বের থেকে আর কি কি বুঝলাম আমরা? ফাইনাইট থেকে দেখলাম যে ট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হয়। ট্রানজিটিভ ভার্বের জন্য অ্যাডভার্বের পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু এ সবসময় ভার্বের পরেই অ্যাডভার্বটা বসাচ্ছে। ফাইনাইট ভার্ব আরো হয়, একটা হয় রেগুলার আর আমাদের বি ভার্ব। বি ভার্বের পরে, যদি বি ভার্বের পরেই সব অ্যাডভার্ব বসবে, যে কোনো অ্যাডভার্ব। রেগুলার ভার্বের ক্ষেত্রে তখন আমরা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা দেখে আমরা অ্যাডভার্ব বসাবো। এবং রেগুলার ভার্বের ক্ষেত্রে সেই নিয়মটা কারা মানে না? যারা মানে না তারা হচ্ছে অলওয়েজ, নেভার, এক্সেট্রা। আর এরা আবার বি ভার্বের এই নিয়মটাকে কিন্তু মানে, কিন্তু রেগুলারের ওই নিয়মটাকে মানে না। হয়েছে? ক্লিয়ার? পুরো ওভারভিউ করে দিলাম। তাহলে আজকে আমরা ভার্বের অনেকটাই পেরিয়ে গেছি, নেক্সট দিন আমরা ভার্বের বাকিটাও করে নেবো। ভার্ব শেষ, তারপরে আমাদের টেন্স শুরু হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আমরা ভয়েস চেঞ্জে ঢুকবো, ডিফারেন্ট ইনডিফারেন্ট, যেগুলো যেগুলো আমাদের শিওর শর্ট আমরা পারবো সেগুলো আগে করে নেবো, তারপরে আমরা নতুন নতুন প্যাটার্নে কোশ্চেনে ঢুকবো আস্তে আস্তে। ঠিক আছে? চলো আজকে এখানে শেষ করছি ক্লাসটা। ভালো লাগলে ফিডব্যাক দিয়ে দেবে ক্লাসে অবশ্যই, যদি ভালো লাগে এবং বুঝতে পারো, না বুঝতে পারে নেক্সট দিন অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ারেন্স আমি করবোই নেক্সট দিন। ঠিক আছে? চলো বাই, গুড নাইট। ফিডব্যাক দিয়ে দেবে অবশ্যই, ফিডব্যাক ফর্ম আসবে, ফিডব্যাক সবাই দেবে কিন্তু। হ্যাঁ, রেকর্ডিং ক্লাস পাবে। গুড নাইট।